আমার একদিকে যেমন ভয় লাগছে, অন্যদিকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, আবার আতঙ্কিত হয়েও আছি। এ যেন এক মিশ্র অনুভূতি। ডাক্তার অনেকগুলো টেস্ট করালেন। সামান্য এই সমস্যার জন্য এত টেস্ট করতে হবে কেন বুঝি না। কীভাবে যে রোগীর কাছ থেকে টাকা নেবে সে ধান্দায় থাকে মনে হয়। এইসব মনে মনে ভেবে বিরক্ত হচ্ছি। রিপোর্ট পরদিন দেবে তাই বাসায় চলে আসি। সন্ধ্যা আকাশ বাসায় ফিরে এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি। এই সন্ধ্যায় শুয়ে আছো কেন? শরীর খারাপ না মাথাটা ধরে আছে? তাই রেডি হও, এক্ষণে ডাক্তারের কাছে যাব। আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেটা ওকে জানানো যাবে না। আর এখন নিয়ে গেলে আবার পরীক্ষা করবে, তাই কী রিপোর্ট আসবে সেটা আকাশে জেনে যাবে। কিন্তু আমি সেটা চাচ্ছি না। আর তাছাড়া সারাদিন শেষে বাসায় এসে আবার আমাকে নিয়ে বের হবে, সেটাও আমার খারাপ লাগবে। তাই বললাম, আরে তেমন কিছু না, দুপুরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, আজ ঘুমাইনি তাই মাথা ধরে আছে। ও তাই বলো? জানো, আর 2 মাসের মধ্যেই হাসপাতালের কাজ শেষ হয়ে যাবে। আমি খুবই এক্সাইটেড। আকাশের চোখে মুখে খুশি, কত প্রাণ খুলে মনে হয় হাসছে। পরদিন আমি নিজেই রিপোর্ট আনতে গেলাম। ডাক্তার বলল, আপনার গার্ডের কেউ আসেনি? ডক্টর, আমার আসার মতো কেউ নেই, তাই যা বলার আমাকেই বলুন। ডাক্তার রিপোর্ট দিলেন আমার হাতে। রিপোর্ট হাতে নিয়ে বসে আছি। আমি বসা থেকে উঠতে পারছি না মনে হচ্ছে আমার। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। আমার পা ভেঙে আসছে। এখন কি করব আমি? এখন কাউকে কিছু বলা যাবে না। তারপর বাসায় ফিরে আসি। শোভা দৌড়ে আসে আমায় দেখে। ভাবি, ডাক্তার কি বলল? আমি মৃদু হেসে বললাম, তেমন কিছুই না, অতিরিক্ত টেনশনে নাকি মাথা ঘুরিয়ে পড়ে গেছি। শোভার মুখ দেখে বুঝতে পারলাম ও আশা ভঙ্গ ব্যতীত হয়েছে। তারপরও তাকে কিছু বলতে পারলাম না। প্রায় 1.5 মাস পরে হাসপাতালে কাজ শেষ হয়েছে। আকাশ আমাকে নিয়ে ঘুরিয়ে দেখালো। হাসপাতাল তৈরি হয়ে গেছে, তবে চালু করতে আরও 4-5 মাস সময় লাগবে নতুন কর্মচারী, ডাক্তার, নার্স নিয়োগের প্রসেস শেষ হতে। আকাশের ব্যস্ততা এখন কমেছে। আজকাল আকাশ অনেক হোশ মেজাজে থাকে, কিন্তু আমার ভেতরে কী চলছে আমি কাউকে বোঝাতে পারছি না। আর মাত্র কয়েকটা দিন, 2 বছর পূর্ণ হলে আমিও চলে যাব আকাশের জীবন থেকে। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই বাড়ি, এই বাড়ির মানুষজন, এই বাড়ির ছাদ, বাগান, সব কিছুই মায়ায় জড়িয়ে গেছি। এর মধ্যে আমার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে। কাউকে কিছু বলতে পারছি না। আকাশের ব্যস্ততা এখন অনেকটাই কম হয়, বাসে থাকতে পারছে অনেক সময়। আকাশ যখন দেখলো একদিন বমি করতে, তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তেমন কিছু না। হঠাৎ এমন হলো মনে হয় অ্যাসিডিটির জন্য। আকাশ কিছু না বললেও ওকে চিন্তিত মনে হলো। তারপরে একদিন আকাশ আমাকে নিয়ে বের হতে চাইছে, কিন্তু আবার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে যে যাওয়া সম্ভব হয়নি। ক্লান্তিতে হাত পা ভেঙে আসে আমার। নিজের ভেতরে নিজেকে শক্ত করতে চেষ্টা করছি, কিন্তু শরীর যেন মানছে না। আজ সকালেও কেমন শরীর খারাপ লাগছে, বমি বমি ভাব। খুব কষ্টে আটকে রাখতে চাইলাম, কারণ আকাশ বাসায় ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ আমার চোখ ঝাপসা হয়ে আসে। কোনো রকমে বিছানায় এসে চোখ বন্ধ করে শুয়ে থাকি। মাথা ভার হয়ে আছে, কিন্তু বিছানা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় বিছানার কিনারায়। আকাশ বেলকনিতে ছিল। সে দৌড়ে আসে, কাজল, কি হয়েছে তোমার? কাজল। আমি জ্ঞান হারাইনি, মাথা চক্কর দিচ্ছিল। কিছু হয়নি মাথা, আর কোনো কথা শুনবো না, এখনই যাবে আমার সাথে। আকাশকে শত অনুরোধ করেও আটকাতে পারেনি, জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। এদিকে টেনশনে আমার অবস্থা খারাপ। যদি রিপোর্ট দেখে কি হবে তখন? যাবার সময় আকাশ বলল, কাজল, একটা কথা বলতে চাই। বলুন। মৃদু হেসে আকাশ বলল, আমার মনে হচ্ছে তোমার সমস্যা অন্য কিছু। আমাকে এবার নতুন করে বাধার কিছু করেনি তো? আকাশের কথার মানে আমি বুঝতে পারছি, তাই কিছু বললাম না। আমি অস্বস্তি বোধ করছি। আকাশ এটা বুঝতে পেরে সেও আর কিছু বলল না। ভাগ্য ভালো, আগে যে ডাক্তারের কাছে দেখিয়েছিলাম সে হাসপাতালে আসলেও সে ডাক্তার না, আজ অন্য ডাক্তার ছিলেন। আবারও টেস্ট করতে দিল, করলাম। আকাশ বসে আছে, রিপোর্ট নিয়ে যাবে। কি করব ভেবে পাচ্ছি না। অনেক বুঝিয়ে আকাশকে রাজি করালাম, আগামীকাল আকাশ রিপোর্ট নিয়ে যাবে। অবশেষে আকাশ রাজি হলে বাসায় ফিরে আসি। এদিকে আমার ভেতরে ঝড় বইছে। আর মাত্র একটা দিন, আকাশের সাথে সব বন্ধন ছিন্ন হয়ে যাবে। এই মুহূর্তে আমি চাইছি না আকাশ কিছু জানুক। পরদিন আকাশ অফিসে চলে যায়। সেই সুযোগে আমি নিজেই রিপোর্ট নিয়ে আসি। তবে ডাক্তারকে রিপোর্ট দেখায়নি, কারণ ডাক্তার আকাশের খুব পরিচিত। আমি তো জানি রিপোর্টে কি এসেছে। বিকেলবেলা আকাশ বাসায় ফেরে। আমাকে বলল রেডি হতে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রিপোর্ট আনতে যাবে। এখন কি করব? হাত পা অবশ হয়ে আসছে। আকাশও বের হবার জন্য রেডি হচ্ছে। ঠিক তখনই একটা ফোন আসে।
রাগে আকাশের চোখ মুখ লাল হয়ে গেছে। একটা বিষয় খেয়াল করলাম, একটা ফোন আসে মাঝে মধ্যে আর আকাশ এইভাবে রেগে যায়। কে ফোন করে? আর আকাশই বা এইভাবে রেগে যায় কেন? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমি রুমে চলে আসি, কিন্তু হঠাৎ একটা শব্দ শুনে ছুটে গিয়ে দেখি আকাশ চেয়ারে লাথি মেরে ফেলে দিয়েছে। রাগে উচ্চস্বরে কথা বলছে। কি চাও আমার কাছে? আমি সব বুঝি। একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার সাথে আর ভুলে যোগাযোগ করার চেষ্টা করবে না। দাদু আমাকে যা যা দিয়ে গেছেন তার কানাকড়িও তোমাকে দেব না। সব ভুলে যাও কিভাবে তোমরা? ওই মহিলা দাদুকে কম কষ্ট দেয়নি। কি বললে? মা? মা? আরে ওই মহিলা আমাকে ঠিকমতো খেতেও দিত না। কোথায় ছিলে তুমি তখন? আমাকে আর কখনো ফোন দেবে না। তোমাদের উদ্দেশ্য আমরা জানি, যোগাযোগ করতে চাইলে খুব খারাপ হবে। মোবাইলটি ছুঁড়ে ফেলে আকাশ, কান্নায় ভেঙে পড়ে। আমি কাছে গিয়ে ওর পিঠে হাত রাখি। আমাকে মা দেখায়, বাবার দায়িত্ব দেখায়। আরে স্বার্থপরগুলো আমার দাদু সম্পত্তির জন্য ফোন করে আমাকে। মা সারাক্ষণ এই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ওনাদের ডিভোর্স হয়ে যায়। একটা বার আমার কথা ভাবলো না। আমার মা আমাকে ফেলে অন্য একটা লোকে বিয়ে করে দেশ ছেড়ে যায়। আর বাবা, উনি প্রেমিকাকে বিয়ে করেন। আমি স্কুলে যেতে পারতাম না, বাসা থেকে বের হতাম না। বন্ধু বান্ধবীরা হাসাহাসি করতো, পেছনে তো বলতোই, সামনেও অনেক কিছু বলতো। স্কুল ছেড়ে দিতে চাইলাম, শুধু দাদুর জন্য পারলাম না। বাবা ওই মহিলাকে নিয়ে আসে, তখন দাদু অসুস্থ হয়ে পড়েন। ওই মহিলা দাদুকে ঠিকমতো ওষুধও এনে দেয়নি, খাবার দেয়নি। বাবা এসবের কোনো খোঁজ রাখেনি। গপু চাচা না থাকলে দাদু তখনই মরে যেতেন। খাবার খেতে একটু দেরি হলে আমার সামনে থেকে খাবার নিয়ে যেত। আমি সবার শেষে স্কুলে যেতাম, সবার পেছনে বসতাম। ছুটি হলে সবার আগে স্কুল ছাড়তাম, শুধু লজ্জায়। দাদু যখন সুস্থ হয়ে ওঠেন, উইল করে সব কিছু আমার নামে করে দেন আর বাবাকে ত্যায্য পুত্র করেন। ওনাদের অনেক আছে, অনেক থাকার পরেও দাদু আমাকে যা দিয়েছেন সেটা নেবার জন্য এখন বাবার দায়িত্ব বলাতে আসে। সব স্বার্থপর, সব। কাউকে চাই না আমার। আমি রাতে একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। আকাশ, শান্ত হন আপনি। তুমি এখানে কি করছো? চলে যাও, তুমিও চলে যাও আমার সামন থেকে। কাউকে চাই না আমার, কাউকে না। কেউ নেই আমার, চলে যাও। আকাশ নিজেই বের হয়ে চলে যায়। আমি রাস্তায় হাঁটছি। ভোরে ঘুম থেকে উঠে আমি আকাশের বাড়ি থেকে বেরিয়ে আসি। আকাশ অনেক রাতে বাসায় ফিরেছে, এখনও ঘুমাচ্ছে আর আমি রাস্তায়। আকাশের যে 2 বছরের চুক্তি ছিল সেটা শেষ হয়েছে গতকাল। আজ আমি দায়বদ্ধ নই। আকাশ মানুষটা একদম অন্যরকম, অনেক কষ্ট পুষে রেখেছি মনে। আমার প্রতি যতটা অনুভূতি তার কিছুটা আমি আজ করতে পেরেছি। আমি চলে যাচ্ছি, আকাশ আরও একা হয়ে যাবে। কিন্তু আমার কি করার আছে? কিচ্ছু করার নেই। আমি নিজেই নিয়তির হাতের পুতুল। সাইফকে ফোন দিয়েছি। সাইফ, তুই একটু আসতে পারবি এখন? কোথায় আপু? আমি বের হয়েছি, রাস্তায় আছি, আয় তুই। কেন আপু, কি হয়েছে? কিছু হয়নি, তুই চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা আমি আসছি। কোথায় যাব বলো? আমি সাইফকে লোকেশন বললাম। একা যেতে ভরসা পাচ্ছি না। সাইফ আসতে এত দেরি করছে কেন? আমি একা গাড়িতে উঠবো না, হাত পা অসাড় হয়ে আসছে। এদিকে আকাশ ঘুম থেকে ওঠে, কিন্তু আমাকে কোথাও খুঁজে পায় না। শেষ পর্যন্ত দারোয়ান জানায় আমি খুব ভোরে বের হয়েছি। কোথায় যাব এত সকালে আকাশ ভেবে পাচ্ছে না। রুমে আবার যখন আসলো তখন ছোট চিরকুট চোখে পড়ল। আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কিছু করেছেন আমার পরিবারের জন্য। গতকাল আপনার 2 বছর পূর্ণ হয়েছে। আমিও কথা রেখেছি। 2 বছর আপনার প্রতিটি কথা মেনে চলেছি। চলে যাচ্ছি আমি, কিন্তু মনে হয় আপনার বাড়ির মায়া জড়িয়ে গেছি। কিন্তু যেতে তো হবেই। ভালো থাকবেন, কাজল। আকাশের চোখে পানি। এভাবে চলে যাবে ভাবেনি আকাশ। এখন আকাশ ভাবছে নিশ্চয়ই মামার বাসায় যাব আমি। অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর মনে পড়ল রিপোর্ট আনা হয়নি। সাথে সাথেই সেখানে চলে যায়। গতকাল রিপোর্ট দেবার কথা ছিল। স্যার, আপনার ওয়াইফ কাল সকালে রিপোর্ট নিয়ে গেছেন। নিয়ে গেছে? এমন সময় সেই ডাক্তারও যাচ্ছিলেন এদিক দিয়ে। আরে আকাশ সাহেব, আপনার ওয়াইফের রিপোর্টগুলো দেখালেন না? তখন হাসপাতালের লোকটা বলল, স্যার ওনার ওয়াইফ কাল রিপোর্ট নিয়ে গেছেন, কিন্তু উনি এখন রিপোর্ট নিতে আসছেন। ডাক্তারকে খুব চিন্তিত মনে হলো। আপনার ওয়াইফ কোথায়? আকাশ একটু ইতস্ততভাবে বলল, ওর বাড়িতে চলে গেছে, আমাকে কিছু জানায়নি। একটু ফ্যামিলি প্রবলেম। ডাক্তার বুঝতে পারলেন, বললেন আসুন আমার সাথে। এরপর প্যাথোলজিতে গিয়ে খোঁজ করলেন। গত পরশু একজন পেশেন্ট ছিলেন, কাজল নাম। একটু সার্চ করে দেখবেন। স্যার ফোন নাম্বারটা বলুন। আকাশের ফোন নাম্বার দেবার আগেই আমার নিজের নাম্বার দিয়েছিলাম, তাই আকাশ আমার নাম্বারটা দিল। জি স্যার। উনি 2 মাস আগেও এই টেস্টগুলো করিয়েছিলেন, ডাক্তার আলতাফ নবী প্রেসক্রাইবে। ডাক্তার আলতাফ নবী? একটা কবি দিন প্লিজ, ইটস আর্জেন্ট।
কপি দিলেন তারা। হাসপাতালে সব রেকর্ড করে রাখা হয়। সব রোগীর রিপোর্ট 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়, পরের বছর নতুন করে আবার করা হয়। ধন্যবাদ। ডাক্তারের মুখ আরও গম্ভীর হয়ে গেছে। আকাশ সাহেব, একটু কষ্ট করে আসুন আমার সাথে। আপনার সাথে দীর্ঘদিনের পরিচয় আমার, তাই ব্যক্তিগত পরিচয় থেকে আপনার জন্য খোঁজ নিচ্ছি। আসুন, ডাক্তার আলতাফ নবীর সাথে দেখা করতে হবে। ডাক্তার আলতাফ নবীকে কাজল কেন দেখালো? উনি কিসের ডাক্তার? উনি একজন নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট? কিন্তু ডাক্তার, প্লিজ আসুন আমার সাথে। আকাশ ডাক্তারের সাথে ডাক্তার আলতাফ নবীর চেম্বারে যায়। স্যার, এই রিপোর্টগুলো দেখেন। কাজল নামের একটা মেয়ের 2 মাস আগে আপনি এই টেস্টগুলো করিয়েছিলেন। ডাক্তার আলতাফ নবী রিপোর্টগুলো হাতে নিয়ে বললেন, হ্যাঁ আমি করিয়েছিলাম। আমার মনে আছে মেয়েটার কথা। কেন জানেন? মেয়েটা বলেছিল ওর কেউ নেই, তাই রিপোর্টগুলো ওর হাতেই দিতে হলো। মেয়েটার রিপোর্ট হাতে অনেক সবাই এখানে বসেছিল, তারপর সেই যে গেছে আর আসেনি। আমার প্রায়ই মনে হয় মেয়েটার কথা, খুব খারাপ লাগে। আকাশ কিছু বুঝতে পারছে না। কি বলছে এসব ডাক্তার? ডক্টর, কি হয়েছে বলুন আমাকে। রিপোর্ট কি এসেছে? আপনি কে? মেয়েটার পরিচিত কেউ? স্যার, উনি আকাশ চৌধুরী, মেয়েটার হাজব্যান্ড। হাজব্যান্ড? কিন্তু মেয়েটা যে বলল। আই সি। ডক্টর প্লিজ বলুন কী হয়েছে। আপনার ওয়াইফের যে লক্ষণগুলো ছিল, মাথা ধরে থাকতো, কখনো বমি ব্যথা করতো, মাথা ঘুরতো, বমি বমি ভাব, হাত পা অসাড় হয়ে আসতো, এসব দেখে উনি মনে করেছিলেন প্রেগনেন্সি, তাই অন্য একজন ডাক্তার দেখান। ওই ডাক্তার সব শুনে সাথে সাথেই আমার কাছে রেফার করেন। আমি সব টেস্ট করিয়েছি। এইসব লক্ষণ, তারপর চোখে ঝাপসা দেখা, সব কিছু আসলে প্রেগনেন্সির জন্য নয়। ডাক্তার আরও একটু সময় নিয়ে বললেন, আপনার ওয়াইফের ব্রেন টিউমার, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো হয়ে আসছে, কিন্তু উনি পাত্তা দেননি। আকাশের পায়ের নিচ থেকে যেন মনে হচ্ছে মাটি সরে গেছে। ডাক্তারের চেম্বারে কান্না শুরু করে। প্লিজ নিজেকে শক্ত রাখুন। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে কে সান্ত্বনা দেবে? আকাশ সাহেব, আপনি যখন ওনাকে নিয়ে এসেছিলেন তখন আমারও এমন সন্দেহ হয়েছিল, তাই এতগুলো টেস্ট করিয়েছি, আর তাই স্যারের কাছে নিয়ে এলাম। আকাশ কান্না ভেজা কণ্ঠে বলল, স্যার আমি তাকে কি সান্ত্বনা দেব? সে গত 2 মাস এই খবর গোপন রেখেছে, কাউকে বুঝতেও দেয়নি। আকাশ ব্রেন ও স্পাইনাল সার্জন ডাক্তার আলতাফ নবীর সাথে কথা বলে বেরিয়ে আসে। সবাই কেন তাকে ছেড়ে চলে যায়? আকাশের হাত পা জমে আসছে, কিছু ভাবতে পারছে না আর। এমন সময় সাইফের ফোন আসে। আকাশ ভাই। সাইফ বলো। ভেজা গলায় বলল আকাশ। আপুর অবস্থা খুব খারাপ। কী হয়েছে কাজলের? কাজল এখন কোথায়? আপু আমাকে ফোন করে ওকে নিয়ে যেতে বলে। ও রাস্তায় ছিল, বাসায় নিয়ে যাওয়ার পর থেকে বমি হয়েছে কয়েকবার, তারপর অজ্ঞান হয়ে গেছে। আমি হাসপাতালে নিয়ে আসছি, আপনি তাড়াতাড়ি আসুন। কোন হাসপাতালে? সাইফ হাসপাতালের নাম বলে ফোন রেখে দেয়। এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে আসে আকাশ। এসে ডাক্তারের সাথে কথা বলে সবচেয়ে ভালো হাসপাতালে ইমার্জেন্সি ট্রান্সফার করায়। আমার জ্ঞান ফিরেছে, হাসপাতালে আছে, বুঝতে দেরি হয়নি। একটু পর সাইফ আসলো। ওর চোখ দুটো দিয়ে পানি ঝরছে, বারবার চোখের পানি মুছছে। কী রে, কাঁদছিস কেন? আমি এখন ভালো আছি। কান্না করার কী হলো? আপু, তুমি এমন কেন? সারা জীবন অন্যের কথা ভেবে গেলে। কি হয়েছে তোর? কিছু হয়নি আমার। সাপ বেরিয়ে যায় কেবিন থেকে। পৃথিবীতে এত নিষ্ঠুর কেন? কেন প্রিয়জনদের ছেড়ে এভাবে চলে যেতে হয়? আমার শরীর যখন খারাপ ছিল ভেবেছিলাম আমি কনসেপ্ট করেছি, কিন্তু যখন রিপোর্ট হাতে পাই আমার পায়ের নিচের মাটি সরে গেছে। ডাক্তারের চেম্বারে অনেক সময় ধরে বসেছিলাম। আমার বুঝি এরা বাকি ছিল। আমি জানি আকাশ আমাকে কতটা ভালোবাসে, আমাকে আঁকড়ে বাঁচতে চেয়েছে, কিন্তু আমার কিছু করার ছিল না। শুধু শুধু ওকে আর কষ্ট দিতে চাই না, এভাবে চলে এসেছি। আসলে কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। আমার কাছে কোনো যুক্তি কাজ করছে না। রিপোর্টের কথা কাকে বলতাম? মামার বাসায় বলে ওনাদের কষ্ট দিতে চাইনি। আর আকাশ এত কষ্ট পুষে আছে, কী করে নিজের কথা বলে ওর কষ্ট বাড়িয়ে দেই? আমি ভাবতাম আমার কষ্ট আকাশ বোঝে না, কিন্তু তার মনে এই পাহাড় বয়ে বেড়াচ্ছে কে জানে। আমি চাইনি রিপোর্ট ওর হাতে পড়ুক, কিন্তু এখন যদি এখানে টেস্ট করায় তবে সবাই জেনে যাবে। এমন সময় আকাশ কেবিনে ঢোকে। ওকে দেখে আমি অবাক হইনি, নিশ্চয়ই সাহেব খবর দিয়েছে। আকাশের লাল চোখ দুটো ফুলে গেছে। আস্তে আস্তে আমার কাছে এসে বসলো। আকাশের অবস্থা দেখে ভীষণ কষ্ট লাগছে আমার। ওর দিকে তাকাতে পারছি না। আকাশ আমার হাতটা নিজের হাতের মুঠো নিয়ে বলে, এভাবে ফাঁকি দিতে চেয়েছিলে কেন কাজল? একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে হয়নি তোমার? আমার চোখ দিয়ে পানি ঝরছে। আকাশ অজরে কেঁদে যাচ্ছে। তারপর চোখ মুছে বলল, কিচ্ছু হবে না তোমার। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। আমার এত কষ্ট হচ্ছে যে মুখ দিয়ে কোনো কথা আসছে না। একজন নার্স এসে একটা ইঞ্জেকশন দিয়ে যায়। আকাশ আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে আছি। আমার চোখে ঘুম নেমে আসে।
মামা, মামি, সুমনা, সাইব সবাই এসেছে হাসপাতালে। মামা তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, শুধু বলছেন, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার মেয়েটাকে রক্ষা করো। মামি আমাকে সবসময় বকাঝকা করতেন, কিন্তু আজ বুঝতে পারছি এই বকাঝকার মাঝেও একটা অন্যরকম ভালোবাসা আছে। আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। মাগো, তোকে কত কষ্ট দিছি, আর তুই কি না করেছিস আমাদের জন্য। তোর কিচ্ছু হবে না দেখিস, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, তুই ভালো হয়ে যাবি রে মা। বাবা মামিকে কাঁদতে দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছে। সুমনা বলছে, আপু তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু চোখের পানি ধরে রাখতে পারছে না সুমনা। আচ্ছা, তোমরা এভাবে কান্নাকাটি করলে আমার ভালো লাগবে বলো? একদম কাঁদবে না, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। কয়েকজন ডাক্তারের সাথে আকাশ আসলো। এত লোক কেবিনে অ্যালাউ করা হয় না, তবুও মামা মামিদের আমার অনুরোধে অ্যালাউ করেছে, কিন্তু আর বেশি সময় থাকতে দিলেন না। সবাই বিদায় নিয়ে বাইরে চলে যায়। আকাশের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ডাক্তার চলে গেছে। আকাশ আমার কাছে বসে আছে, কোনো কথা বলছে না। আকাশ, খুব টেনশন হচ্ছে? আমি সুস্থ হয়ে যাব, চিন্তা করবেন না। আকাশ আমার দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করলো, কিন্তু আমি ঝাপসা চোখে স্পষ্ট দেখতে পেলাম চোখ দুটো জলে ভরে আছে। আকাশ আমার হাত ধরে বসে আছে। সারাক্ষণ আকাশ আমার কাছে বসে থাকছে। রাতে আকাশ, সুমনা থাকে এখানে, সাইফ সকালে আসে, সে রাত পর্যন্ত থাকে। 2 দিন হয়ে গেছে, এর মধ্যে সবাই এসেছিল 2বার। মেয়েটা কান্নার জন্য আমার কোনো কথা বলতে পারেনি। আকাশ, সাইফ সব দৌড়াদৌড়ি করছে, এই ওষুধ এটা সেটা আনতে, আমাকে নিয়ে যাচ্ছে বিভিন্ন টেস্ট করাতে। আকাশ ডাক্তার সাথে কথা বলতে গেল। আকাশ সাহেব, সব রিপোর্ট আমরা হাতে পেয়ে বোর্ড মিটিং করেছি। আপনি ওনাকে দেশের বাইরে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমরা অ্যালাউ করছি না রোগীর অবস্থা দেখে। ওনাকে নিয়ে যাওয়া এখন রিস্কি। ডক্টর, আপনারা যেভাবে হোক ওকে সুস্থ করে তুলুন, যা লাগে তাই ব্যবস্থা করুন। আপনারা বললে এখন দেশের বাইরে নিয়ে যেতে আমি প্রস্তুত। প্লিজ নিয়ে যাবার ব্যবস্থা করুন। আপনি শান্ত হন মিস্টার আকাশ, আপনাকে রোগীর অবস্থা বুঝতে হবে। শুনুন, আমরা বোর্ড মিটিং শেষ করে আপনাকে ডেকেছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। ব্রেন টিউমার 2 ধরনের হয়। এক ধরনের টিউমার এমন জায়গায় হয় যে সহজে অপারেশন করা গেলেও পরবর্তীতে রেডিওথেরাপি দিতে হয়, কারণ জীবাণু পুরোপুরি ধ্বংস হয় না। এখানে টিউমার আবার হতে পারে, এটা ক্যান্সার পর্যন্ত হয়। আরেক ধরনের টিউমার অপারেশন করলে আবার হবার সম্ভাবনা না থাকলেও এটা এমন জায়গা হয় যে অপারেশন করা অনেক রিস্কি। তার উপর অপারেশন পরবর্তী রক্তক্ষরণের ঝুঁকি থেকে যায়। আপনার স্ত্রীর যে টিউমার সেটা অপারেশন করলে ভালো হতে পারে, তবে এই অপারেশন করা খুব কঠিন হলেও আমাদের দেশে এখন এর উন্নত চিকিৎসা আছে। কিন্তু বললাম না, দেশে হোক আর বিদেশে এই রিস্ক নিয়ে অপারেশন করতে হবে। অপারেশন ভালোভাবে শেষ হলে যদি রক্তক্ষরণ না হয় তবে উনি সুস্থ হয়ে যেতে পারেন। আপনি ওনার স্বামী, রিস্ক যদি নিতে চান আমরা অপারেশন করতে প্রস্তুত। আর আমাদের সাথে একজন বিদেশি স্পেশালিস্ট আছেন, উনি একটা সেমিনার উপলক্ষে এসেছেন। আপনার ওয়াইফ খুব লাকি, কারণ অনেক আগে থেকে চেষ্টা করে ওনার শিডিউল মেলে না। এখন আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান, তবে দ্রুত জানাবেন। অপারেশন করতে হলে রোগীকে আগে থেকে তৈরি করতে হবে। আকাশ কিছুক্ষণ 2 হাতে মুখ ঢেকে বসে থাকে। ডাক্তার তারাও আকাশের মনের অবস্থা বুঝতে পারছে, কারণ তারাও রক্ত মাংসে গড়া মানুষ। আকাশ সাহেব, ভেঙে পড়বেন না, এটা লাইফ রিস্ক। 2টো পথ আছে আপনার সামনে, হয় রোগী এভাবে কষ্ট পেয়ে মারা যাবে, না হয় অপারেশন। আর অপারেশনটা একমাত্র আল্লাহ ভরসা। আল্লাহ চান তো উনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আকাশ নিজেকে স্থির করে নিয়েছেন। অপারেশন কখন করবেন? আগামীকাল আমাদের ওটি আছে। আমরা চাইছি প্রথম অপারেশন আপনার স্ত্রীরটা করতে, সময় নষ্ট করতে চাইছি না আমরা। রোগীর অবস্থা নিজেই তো বুঝতে পারছেন। ঠিক আছে ডক্টর, আপনারা অপারেশনের ব্যবস্থা করেন। আকাশ টলতে টলতে বের হয়ে আসে। আমি কখন ঘুমাচ্ছি কখন জেগে উঠছি বুঝতে পারছি না, অথচ মাথা যন্ত্রণা করে। হাসপাতালে 4 দেয়ালের বাইরে যেতে খুব ইচ্ছে করছে। আমি যখন থাকবো না তখন তো আর কিছু দেখতে পারবো না, আমি আকাশকে দেখতে পাবো না। আকাশের বাড়িতে পাশাপাশি 2টো শিউলি ফুলের গাছ আছে। যখন গাছে ফুল ফুটতো আমি প্রতিদিন সকালে গাছের নিচে যেতাম। সবুজ ঘাসে যখন শিউলি ফুলগুলো ছড়িয়ে থাকতো আমার প্রাণ ভরে যেত। আমি বুক ভরে নিঃশ্বাস নিতাম। আর কখনো আমি সেই শিউলি তলা যেতে পারবো না। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। আমার দিন ফুরিয়ে আসছে। ছাদে খোলা বাতাসে দাঁড়িয়ে মেঘ দেখতে পারবো না। এই পৃথিবীর নিয়ম এত নিষ্ঠুর কেন? আকাশ কী করবে যখন আমি থাকবো না? ওর কি খুব বেশি কষ্ট হবে? আমি জানি আকাশ কান্না করবে আমার জন্য। মামার আদর, মামির বকুনি ঝকুনি আর শুনতে পাবো না। সাহেব সুমনা মামিকে লুকিয়ে এটা সেটা আবদার করবে না। আমার পছন্দের বইগুলোতে ধুলো পড়ে যাবে। সুমনার বিয়ে হয়ে যাবে। কে মুছে রাখবে সেই ধুলো? আর ভাবতে পারছি না, মাথা ফেটে যাচ্ছে। উফ, এত অস্থির লাগছে কেন আমার?
তখনই একজন নার্স এসে আবারও একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। আমার চোখে আস্তে আস্তে ঘুম নেমে আসে। যখন ঘুম ভাঙলো দেখি আকাশ আমার হাত ধরে বসে আছে। আকাশ, বলো কাজল, আপনি সারাক্ষণ এখানে পড়ে আছেন, ঠিকমতো খাওয়া দাওয়া কিছুই করছেন না। আমি সব করছি, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। আকাশ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মৃদু হেসে বললাম, আমি জানি আপনি খাওয়া দাওয়া ফেলে এখানে পড়ে আছেন। আচ্ছা, ডাক্তার কি বলেছে? আর কতদিন সময় আছে আমার? 1 মাস না 1 সপ্তাহ, নাকি আরও কম? চুপ, কি বলছো তুমি? একদম বাজে কথা বলবা না। আকাশ, আপনি এই গানটা শুনেছেন? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গানটা বোধহয় আমার মতো যাদের সময় ফুরিয়ে যায় তাদের জন্য লেখা হয়েছে। দেখুন, আমার সব লেনাদেনা চুকিয়ে যাচ্ছি। আকাশ আমার গালে হাত রেখে বলল, কোথাও যাচ্ছ না তুমি? সব লেনাদেনা বাকি আছে, সব বাকি আছে। আকাশ কাঁদছে, শব্দ যাতে না হয় অনেক কষ্টে চেপে রাখছে কান্না, কিন্তু চোখ ভেসে যাচ্ছে। আকাশ কেবিন থেকে বেরিয়ে যায়। আকাশ কাঁদছে, কাঁদুক, কান্না চেপে রাখতে নেই, ভেতরটা চৌচির হয়ে যাবে। আকাশ বাইরে বেরিয়ে পাগলের মতো কাছে। আমি চোখ বন্ধ করে বুঝতে চেষ্টা করছি। তীব্র যন্ত্রণা হচ্ছে মাথায়। আমি সহ্য করার চেষ্টা করছি। অনেকটা সময় কেটে যায়। আমার চোখে ভেসে আসছে সেই নদীর পাড়, যেখানে আমি রোজ বিকেলে বসে থাকতাম, যে নদীর পাড়ে পা ডুবিয়ে দিতাম। আকাশের হাতের স্পর্শ পেলাম, কিন্তু চোখ খুললাম না। আমার কষ্ট হয় চোখ খুলে রাখতে। জানেন, আমাদের বাড়ির পাশে একটা বড় নদী ছিল। খুব ইচ্ছে করতো প্রতিদিন একটা বার সাঁতার কেটে নদী পার হয়ে ওপারে যাই, কিন্তু আমি তো সাঁতার জানি না। বাবার কড়া নিষেধ ছিল যাতে পানিতে না নামি। আর আমি সাঁতার জানি না, তাই পানিতে নামতেও ভয় লাগতো। প্রতিদিন নদীর পানিতে পা ভিজিয়ে বসে বসে দেখতাম। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবে ইচ্ছে করছে আকাশের সাথে কথা বলতে। হয়তো আর সুযোগ কখনই পাবো না, কিন্তু যা বলতে চাইছি সে কথাটাই বলা হচ্ছে না। সুমনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কিছু বলিনি ওকে, কাঁদুক। আকাশ আমার হাতটা ধরে বসে আছে। পাগল লোক একটা, যতক্ষণ আমার কাছে থাকে আমার হাত ধরে বসে থাকে, যেন হাতটা ছাড়লেই আমি অতল গহ্বরে তলিয়ে যাব। আসলে তলিয়ে যাচ্ছি একটু একটু করে। দিন ফুরিয়ে আসছে আমার। আকাশ বুঝতে পারছে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা জড়িয়ে আসছে মুখে। তুমি কথা বলো না, চুপ করে শুয়ে থাকো। আমি তোমার পাশে বসে আছি, তুমি ঘুমাতে চেষ্টা করো। আমি চেষ্টা করছি ঘুমাতে, কিন্তু ভীষণ যন্ত্রণা করছে মাথায়। এদিকে ওষুধ খাওয়ার সময় হয়েছে। নার্স এসে ওষুধ দিল। আকাশ আমাকে ওষুধ খাইয়ে দেয়। আর কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে মুখে, তাই চুপ করে আছি। কখন যেন ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভেঙে যায় দেখি আজকে মামা মামি এসেছেন। দুজনে আমার পাশে বসে আছেন। মামার সামনে হুইল চেয়ারে, আর মামি আমার হাত ধরে আমার সিটে বসে আছেন আর বারবার চোখ মুছেন। আজ বেশি কথা বলেনি আমার সাথে। যাবার সময় আমার কপালে মামি একটা চুমু দিয়ে যান। আমার চোখে পানি চলে আসে। মামিকে এই প্রথম এভাবে জড়িয়ে ধরলাম। মামিও ধরে রাখলেন ওনার বুকের সাথে মিশিয়ে। মনে হচ্ছে কত বছর পরে মায়ের স্পর্শ পেলাম। মা মামি চলে গেছেন, আকাশ এখানে ছিল। কাছে এসে বসে হাত ধরল। সে যেন একটা মুহূর্তের জন্য আমার হাত ছাড়াতে চাইছে না। কাজল, কিছু সময় চুপ করে থেকে আকাশ বলল, কাল সকালে তোমার অপারেশন। আমার অজান্তে একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে যায়। আরও 2-1 দিন কি সময় পেতাম না আকাশ? অপারেশন করে কি হবে? করলে তো সেই সময়টুকু পাবো না। অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে। আকাশের কথা শুনে মৃদু হেসে বললাম, আর যদি? বাক্যটা সম্পূর্ণ করলাম না। সব কিছু তো পূর্ণতা পায় না, অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায়। এই বাক্যটাও অসম্পূর্ণ থাকুক। আহা জীবন, এ যেন কচু পাতার টলমল করা পানি, একটু এদিক ওদিক হলে ঝরে পড়বে। আকাশ আজ অনেক বেশি চুপচাপ, হয়তো ভয় পাচ্ছে ওর মুখের কথায় ওর ভয় আশঙ্কা আমার কাছে প্রকাশ হয়ে যায়, নয়তো কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। দুপুর গড়িয়ে যাচ্ছে, দুপুরের কিছু ঔষধ পাল্টে দিয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে আগে থেকেই। আমার এখন যেন কোনো অনুভূতি কাজ করছে না। জানি অপারেশন টেবিলে হয়তো আমি মারা যাব, কিন্তু এখন কেন জানি অনুভূতিগুলো কেমন অসাড় হয়ে গেছে। আকাশ সুমনাকে বলল, সুমনা, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসো, সাহেব সন্ধ্যায় তোমাকে নিয়ে আসবে। আকাশের গাড়িতেই সুমনাকে বাসায় পাঠালো। এখন শুধু আকাশ আমার কাছে। আমি জানি আকাশ সুমনাকে কেন পাঠিয়েছে। আকাশ চাইছে এখন ও একা কিছু সময় শুধু আমার কাছে থাকতে। আকাশ আমার হাতে ওর মুখ চেপে ধরে আছে। কাজল, তোমার চোখ দুটো ভীষণ সুন্দর। এই প্রথম আকাশের মুখ থেকে এই কথাটা শুনলাম। যেদিন অফিসে জয়েন করেছিলে সেদিন তোমার চোখের মায়া পড়ে যায়। আমার আশেপাশে এত মেয়ে ছিল, কিন্তু কেন জানি তোমার চোখ দুটো আমার মনে দাগ কেটে গেছে। আমি তখন বড্ড বেহায়া ছিলাম।
দাদুর অনুপস্থিতিতে আমি ভীষণ একা হয়ে যাই, তাই এইসবে দিনরাত ডুবে থেকেছি। কিন্তু তারপরও আমি সবার চোখে একটা আশ্রয় খুঁজতাম, কিন্তু সবার চোখে জলজল করতো আমার যশ, নাম আর টাকার জন্য। সেদিন যখন টেইজির সাথে এমন করলে, তখন আমার ভেতরে আরও নাড়া দিয়ে গেছে। তোমার মুখ সেই প্রথম দিন থেকে ভুলতে পারিনি। আর ওই দিন আরও আন্দোলিত করে দিয়েছিল। তোমাকে আমার বিয়ে করেছিলাম কেন জানো? তোমার বিষয়ে সব খোঁজ নিয়েছিলাম, তোমাকে আরও কাছে থেকে জানার জন্য বিয়ে করেছিলাম। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিন পার্টিতে। থাক না আকাশ, কেন পুরনো কথা তুলছেন? বাদ দিন এসব কথা। না কাজল, তোমাকে শুনতে হবে। সেদিন আমি ইচ্ছে করে তোমার সাথে এমন করেছিলাম, মিথ্যা বলবো না। তোমার জন্য আমার সব ধরনের পেশন ছিল, তাই তুমি যখন চড় মারলে আমার ভেতরের জেদ চেপে যায়। যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার করে পেতে চেয়েছি, কিন্তু পরে বুঝতে পারলাম তুমি কিছুতেই বিয়ে রাজি হবে না। তাই অনেকটা ব্ল্যাকমেল করে বিয়েটা করি, কারণ তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাইনি। আমার জেদ ছিল ঠিকই, তার চেয়ে বেশি মনের মধ্যে একটা বাসনা ছিল। কোথাও একটা আশা ছিল যে তোমার মাঝে সবটাই পাবো যা আমি এতদিন খুঁজেছি। আমি বোকার মতো হাঁ করে আকাশের কথা শুনছি, তারপর বললাম, এর জন্যই বুঝি 2 বছরের জন্য বিয়ে করেছিলেন? আকাশ মৃদু হেসে বলে, তোমার কি মনে হয় এত কাঠখড় পুড়িয়েছি 2 বছরের জন্য? আমি বলেছি, আর তুমি সিরিয়াসলি নিয়ে বিশ্বাস করেছো। এটা দেখে আমি খুব মজা পাচ্ছিলাম। আর সত্যিটা জানাইনি আরও একটা কারণ আছে। আমি চেয়েছিলাম তোমার মনের কাছাকাছি যেতে। তুমি আমাকে অনেক খারাপ ভাবতে, আর ভাববেই না বা কেন, আমি এমনই ছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি আমার জন্য একটা আশ্রয় চেয়েছি তোমার মধ্যে। আমার কোনো কিছুর অভাব ছিল না, নারী, বাড়ি, গাড়ি, কিন্তু আমার নিজের একটা মানুষ ছিল না যাকে আঁকড়ে ধরে বাঁচবো। আকাশের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিছুতে আটকে রাখতে পারছি না। এতদিন তো বলেননি, বলার সুযোগ হয়ে ওঠেনি, আর বলতে ইচ্ছেও করেনি। চেয়েছিলাম 2 বছর পরে যখন তুমি এই কথা তুলবে তখন বলবো, তবে আজ কেন বললেন? আজ বলতে ইচ্ছে করছে তাই। ভয় পাচ্ছেন যদি কখনো আর বলতে না পারেন? না কাজল, ভয় পাচ্ছি না, শুধু তোমার মনের জোর হতে চাইছি, তাই বললাম। আমি ভীষণ একা, ভীষণ। তোমার বাবা মা ছিল, সুন্দর একটা শৈশব ছিল, কিন্তু আমার সবাই থেকেও আমি একা। আমার শৈশব চিড়িয়াখানায় বন্দি জন্তুর মতো ছিল। বাবা মা যখন ঝগড়া করতো আমি ভয়ে জড়সড় হয়ে যেতাম। আমাকে কেউ বোঝাতে চায়নি। দেখো না, আমার নিজেরই বাবা মা ফেলে তোমার জন্য আমার সব বদলে গেছে। প্রথম দিকে জেদের বশে অনেক রাগ ব্যবহার করেছি, কিন্তু পরে নিজে গিল্টি ফিল করতাম। তোমার কাছে যাওয়ার হাজারটা বাহানা খুঁজতাম। 7 সাগরের পানি বুঝি আজ দুজনের চোখ দিয়ে ঝরে পড়বে। কতটা সময় পাবো জানি না, হয়তো এটাই শেষ কথা, আকাশের সাথে শেষ কথা। চোখ মুছে আকাশ বলল, মাঝরাতে ঘুমের ভান করে তোমাকে জড়িয়ে ধরতাম, যাতে তুমি বুঝতে না পারো। আসলে আমি তোমার শরীরের ঘ্রাণ নিতে চাইতাম। জড়িয়ে ধরলে মনে হয় ফাঁকা জায়গাটা পূর্ণ হয়েছে। আকাশ কান্নায় ভেঙে পড়ে। আমি কি বলে সান্ত্বনা দেবো আকাশকে? এ কেমন নিয়তি! আকাশ চোখ মুছতে মুছতে বলল, বলো, একটা বার আমাকে জড়িয়ে ধরবেন? আমাকে ওর বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে, যদি পারতো হয়তো বুক চিরে ভেতরে রেখে দিত। আকাশের কান্না বোধ হয় বাঁধ ভেঙে গেছে। আমি আকাশকে জড়িয়ে ধরেছি যেন কোনো কিছুই আমাদের আলাদা করতে না পারে। হয়তো আর কখনো এভাবে ধরতে পারবো না। আকাশের বুকে জড়িয়ে আমার পৃথিবী ভেঙে কান্না আসছে। আকাশ, আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই। আমি পাগলের মতো আকাশের সারা মুখে চুমুখে যাচ্ছি। এই পাগলটাকে আর কখনো দেখতে পাবো না এটা মনে হতে ওকে আবারও ভীষণ শক্ত করে জড়িয়ে ধরি। আমি বাঁচতে চাইছি, আমি আকাশের জন্য বাঁচতে চাইছি। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আকাশ, প্লিজ তুমি অপারেশন বন্ধ করো। আমি অপারেশন করাবো না। কেন করাবে না কেন? অপারেশন না করলে আমি কয়েকটা দিন থাকতে পারবো তোমার কাছে। অপারেশনের জন্য বলে যাই, তবে আর একটা দিনও পাবো না। এই মেয়ে, একদম চুপ। আবার যদি এইসব কথা বলছো তো আমি তোমাকে মেরে ফেলবো। আকাশ কান্না কিছুতেই থামাতে পারছে না। এদিকে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে। আকাশ, ভীষণ ভালোবাসি তোমায়, অনেক বেশি। আর কোনো কথা নয়, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও অনেক বেশি ভালোবাসি তোমাকে। তাই আমার কথা শুনতে হবে। চুপ করে শুয়ে থাকো, এত স্ট্রেস নেওয়া ঠিক হচ্ছে না। তুমি আমার হাত ধরে বসে থাকো। এই তো আমি হাত ধরে আছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমোতে চেষ্টা করো। দুপুর থেকে আমার খাবার বন্ধ করে দিয়ে স্যালাইন দিচ্ছে। ঘুমের পরিমাণ বেড়ে গেছে আমার। যতক্ষণ জেগে থাকি তীব্র যন্ত্রণায় ছটফট করি। সারা রাত কেটে গেছে। খুব ভোরে ঘুম ভাঙলে দেখি আকাশ আমার হাতেই মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি আকাশকে দেখছি। আমার দৃষ্টি স্পষ্ট নয়, ঝাপসা। ঝাপসা চোখেও আমি আকাশকে দেখছি। একটা হাত আস্তে আস্তে ওর মাথায় রাখলাম। ঘন্টা 3 পরে অপারেশন। আমি জানি না আর কখনো ওকে স্পর্শ করতে পারবো কি না।
ভীষণ ভয় হচ্ছে আমার। আমার হাতের স্পর্শে আকাশ জেগে ওঠে। ঘুম ভাঙলো কখন? ডাকলে না আমায়? ক্ষীণ স্বরে বললাম, এখন। আর কোনো কথা বের হচ্ছে না মুখ থেকে। আমার ভিতরে কেমন একটা করছে, মনে হচ্ছে দম আটকে আসবে। ভয় করছে, ভীষণ ভয় করছে। সময় হয়ে গেছে, আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে। আকাশও আমার সাথে যাচ্ছে। আমি ওর হাতটা শক্ত করে ধরে আছি। শেষবারের মতো সবাইকে এক নজর দেখে নিলাম। অপারেশন টেবিলে নেবার আগে আমাকে স্যালাইন পাল্টে দিল, আরও কয়েকটা ইঞ্জেকশন দিল। আমার মনে হচ্ছে সারা দুনিয়া ঘোরাচ্ছে। মাথা কেমন ঝিমঝিম করতে থাকে, চোখের পাতা ভারী হয়ে আসছে। টেনে খুলে রাখার চেষ্টা করছি, আমি চোখ খোলা রাখতে চেষ্টা করছি। এদিকে আকাশও সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে ওটির বাইরে। 3.5 ঘন্টা পরে ডাক্তার বেরিয়ে এলেন। আকাশ ছুটে যায় ডাক্তারের কাছে। ডক্টর, অপারেশন শেষ হয়েছে, 8 ঘন্টা পরে জ্ঞান ফিরবে। তবে রোগীকে এখন 48 ঘন্টা আইসিইউতে রাখা হবে, অবজারভেশনে। আইসিইউতে কখন দেবেন ডক্টর? এই তো কিছুক্ষণের মধ্যে। আমি কি একবার দেখতে পারি? সরি মিস্টার আকাশ, এটা অ্যালাউ করা হয় না। প্লিজ ডক্টর, একবার জাস্ট দেখে চলে আসবো। ডাক্তার একটু ভেবে বললেন, ওকে, শুধু দেখে চলে আসবেন। তবে আপনাকে অন্য ড্রেস পরে যেতে হবে, ইনফেকশনের রিস্ক আছে রোগীর। ওকে ডক্টর, থ্যাংক ইউ। আসুন আমার সাথে। আকাশ ডাক্তারের সাথে চলে যায়। কত মিনিট, কত ঘন্টা, কত দিন পরে চোখ খুলেছি আমি জানি না। অক্সিজেন লাগানো, চোখও পুরোপুরি খুলতে পারছি না, মাথা নাড়াতে পারছি না, যন্ত্রণা হচ্ছে। শরীর কেমন কাঁদিতে ভেঙে আসছে। আমি কাউকে ডাকবো এমন শক্তি পাচ্ছি না। তারপরও সবটুকু শক্তি সঞ্চয় করে ডাকতে চাইলাম, কিন্তু গলার স্বর যেন বসে গেছে। বেশ কিছু সময় পরে একজন নার্স কাছে এলো। তাকে বলতে চাইলাম, কিছু বলতে পারছি না। হাত দিয়ে যে ইশারা করব সে উপায় নেই, হাত উপরে তুলতে পারছি না। কোনো রকম হাতের আঙ্গুল নাড়ালাম। নার্স বলল, কিছু বলবেন? আমি ঠোঁট নেড়ে বললাম, আকাশ। কিন্তু নার্স বুঝতে পারলো না। যন্ত্রণা হচ্ছে ভীষণ, ভীষণ কষ্ট হচ্ছে আমার। যদিও অক্সিজেন লাগানো আছে, তবু নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মুহূর্তের মধ্যে চরম পর্যায়ে ব্যথা অনুভব করছি। চোখে যেন বেরিয়ে যাবে ব্যথার তোড়ে, খিঁচুনির মতো হচ্ছে। রোগীর অবস্থা বেগতিক দেখে নার্স ভয় পেয়ে যায়, ছুটে যায় ডাক্তারের কাছে। আমি অনুভব করতে পারছি আমি মারা যাচ্ছি। বারবার মনে হচ্ছে মানুষ মারা যাবার সময় এমন অনুভূতি হয়। আমি মরতে চাই না, বাজার আপ্রাণ চেষ্টা করছি। একবার শ্বাস নিলে মনে হচ্ছে এটাই শেষ, পরের নিঃশ্বাসটা আর ফেলতে পারবো না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, আমাকে বাঁচতে দাও, আকাশের জন্য বাঁচতে দাও। আমি ছাড়া ওর কেউ নেই। এমন করুণ একটা সময় আমি আকাশকে একা ফেলে চলে যাচ্ছি না, যেতে হচ্ছে। আমি লড়াই করছি বাঁচার জন্য। এমন একটা অদ্ভুত সময় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সে নদী, নৌকায় বয়ে চলা, একটার পর একটা ঢেউ আছড়ে পড়ার শব্দ আমার কানে এসেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মা রান্নাঘরে রান্না করছে। বারান্দায় বাবার সাথে ছোট্ট একটা মেয়ে খিলখিল করে হাসছে। আমি অবাক হয়ে দেখছি এই মেয়েটা আমি। নদী দূরে সরে যাচ্ছে, ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমার মা বাবার সাথে খিলখিল করে হাসা মেয়েটা, আমার চিরচেনা রঙিন আঙিনা, ক্রমশ দূরে সরে যাচ্ছে। নাকি আমি দূরে সরে যাচ্ছি? এবার আমি বুঝতে পারছি বাঁচার সব চেষ্টা বৃথা। আমি ক্লান্ত হয়ে গেছি। অসহ্য যন্ত্রণার মাঝেও এমন ভীষণ হয়। হঠাৎ আমি নিজেকে দেখতে পাই শুনশান নীরব এক অন্ধকার প্রান্তরে, খোলা প্রান্তরে, শুধু অন্ধকার। এই অন্ধকারেও হালকা হালকা দেখা যাচ্ছে চারিদিক, কোথাও কেউ নেই। ভয় পাচ্ছি আমি, ভীষণ ভয়। আমি কি মারা গেছি? মৃত্যুর পরে এখানে আনা হয়েছে? কে কথা বলছে? হঠাৎ করে এত মানুষের আওয়াজ, কোলাহল। কে আবার নাম ধরে ডাকলো? মামা? না, ওই তো সুমন ডাকছে, কিন্তু কোথায়? আকাশ ডাকছে, বাবা মা কথা বলছে, সবাই কথা বলছে। এত মানুষের কোলাহল, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও। আমি গলা ফাটিয়ে ডাকছি, কিন্তু ওই তো ওইখানে দেখা যাচ্ছে। আমি ছুটে যাই, মুখ থুবড়ে পড়ে গেছি। না, এখানে কেউ নেই, কেউ ছিল না, কিন্তু সবার কথা শুনতে পাচ্ছি এই অন্ধকার খোলা ময়দানে। এ কি? শব্দগুলো মিলিয়ে যাচ্ছে, আর কোনো শব্দ আওয়াজ শোনা যাচ্ছে না, সব ক্ষীণ হয়ে গেছে। আবার সেই নীরবতা। মাঠের শেষ প্রান্তে একটা ঘন জঙ্গলের মতো দেখতে পাচ্ছি। এটা কি? জঙ্গল নয়, এটা কোনো প্রাচীর মনে হচ্ছে। কিসের প্রাচীর? কি আজ প্রাচীরের ওই পাশে? হঠাৎ অদৃশ্য এক শক্তি আমাকে ঘিরে ফেলে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যেতে চাচ্ছি না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ঝলমলে আলো সেই প্রাচীরের গায়ে, যেন একটা ফটক আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা বা বাঁচার সুযোগ দাও। ওই প্রাচীরে পেরিয়ে গেলে আর কোনোদিন ফিরতে পারবো না এপাশে। আমার সমস্ত শক্তি নিয়ে মাটি আঁকড়ে ধরে থাকতে চাইলাম, সব ব্যর্থ হয়ে গেল। আমি ফটকের ঠিক সামনে। ভীষণ অভিমান হলো, কার ওপর জানি না। নিতে চাও আমায়? বেশ, নিয়ে যাও,
ঠিক এই মুহূর্তে আমার না কোনো ব্যথা করছে, না কোনো যন্ত্রণা, না কোনো অনুভূতি। 1 সেকেন্ডের জন্য সব থমকে গেছে, সাথে আমিও। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। রোগীর অবস্থা খারাপ হচ্ছে দেখে নার্স ভয় পেয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার ছুটে আসে। অপারেশন পরবর্তী সংকট। রোগী জ্ঞান ফেরার সাথে সাথে অপারেশনের ঝুঁকি সামলাতে পারছে না। শারীরিক অবস্থা কিছুতেই পেরে উঠছে না। রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তাররা ছোটাছুটি শুরু করলো। আকাশ আইসিইউর বাইরে বসে আছে। ডাক্তার যেতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। ডাক্তার কিছু বলেনি, তাড়াতাড়ি রোগীর কাছে গেলেন। পরে ডাক্তারের ছোটাছুটি দেখে আকাশ বুঝতে বাকি রইল না যে কাজলের অবস্থা ভালো নয়। ডক্টর, কী হয়েছে আমাকে বলুন। "উম, কাজল কেমন আছে? দেখুন একটু আগে জ্ঞান ফিরেছে।" আকাশ খুশি হয়ে বলল, আমি দেখা করতে পারি? সরি, জ্ঞান ফিরেছে ঠিক, কিন্তু কিন্তু কি ডক্টর? অপারেশনের পরবর্তী কিছু ঝুঁকি থেকে যায়। এই ধাক্কা সামলানো রোগীর পক্ষে কঠিন। অপারেশনের পর একটা অস্বস্তি আর অপারেশনের জায়গায় ব্যথা, এটা জ্ঞান ফেরার সাথে সাথে তীব্র হয়েও যায়। রোগীকে এটা সামলে নিতে হয়। এখন যদি এই অবস্থায় রক্তক্ষরণ হয় তবে রোগী মারা। আমরা আবারও ঘুমের ইনজেকশন আরও কিছু মেডিসিন দিয়েছি। এখন শুধু অপেক্ষা করতে হবে কখন জ্ঞান ফেরে, কারণ ওনার খুব ধকল গেছে যে। এটা খুবই আশঙ্কাজনক। আকাশ ধপ করে এখানেই বসে পড়ে। ডাক্তার বলল, আপনি চাইলে রোগীর পাশে অপেক্ষা করতে পারেন, তবে কানাকাটি বা শব্দ করলে সেটা সম্ভব হবে না। আসুন আমার সাথে। আকাশ এখন আর কাঁদছে না, একদম চুপ হয়ে গেছে। আকাশ কেমন স্তব্ধ হয়ে গেছে। চুপচাপ ডাক্তারের পিছনে গেল। 8 বছর পর এক পড়ন্ত বিকেলে আকাশকে দেখা যায় দুটো ফুটফুটে মিষ্টি মেয়ের সাথে বাগানে ভলিবল নিয়ে খেলছে। আকাশের 5 বছরের যমজ দুটি মেয়ে আরশি আর আভা। আকাশের স্ত্রী বাগানের চেয়ারে বসে ল্যাপটপে কিছু কাজ করছে, সম্ভবত কিছু লিখছে। জীবন থেমে থাকে না, নানা উত্থান পতনে আবর্তে জীবন চলে যায় জীবনের নিয়মে। তেমনি সুখ দুঃখের পালা চলতেই থাকে। সময় কিংবা অসময়ে প্রিয়জনকে হারানোর আশঙ্কা বা হারানোর কষ্ট কখনো কিছুর বিনিময়ে ভোলানো যায় না। এই ক্ষত সহ্য করা সত্যিই ভীষণ কঠিন। কিন্তু সময় সময় আমাদের অনেক কিছু সহ্য করার অভ্যাস হয়ে যায়। তবু আমরা চাই না কেউ হারিয়ে যাক। জীবন চক্রে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়। নিয়তির বিধান মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না। প্রিয়জনকে হারানোর ভয় বড্ড বেশি হয়, তবে উপরওয়ালা যা লিখে রাখেন তাই হবে, তার ব্যতিক্রম নয়। আকাশ নতুন করে জীবন শুরু করেছে। স্ত্রী আর পরীর মতো দুটো মেয়েকে নিয়ে বেশ সুখে দিন যাচ্ছে আকাশের। 2 মেয়ে বায়না ধরলে আইসক্রিম খাবে। তাদের বাবাকে রাজি করানোর জন্য 2 বোন 2 পাশ থেকে গলা জড়িয়ে ধরে বলছে, শোনা বাবা না তুমি, তুমি আমাদের বেস্ট বাবা, শুধু আজকে আইসক্রিম খাবো, প্লিজ বাবা চলো না, প্লিজ প্লিজ প্লিজ। মেয়েরা যখন কিছু বায়না করে তখন আকাশকে সোনা বাবা ডাকে। আকাশ বেশ উপভোগ করে, তাই আরও কিছু সময় রাজি না হবার অভিনয় করে। শেষ পর্যন্ত রাজি হয়। কিন্তু তোমাদের আম্মু কি রাজি হবে? তুমি রাজি করাবে? ওরে বাবা, আমি নেই। পাপা, তুমি কি আম্মুকে ভয় পাও? বেচারা আকাশ। 5 বছরের মেয়ে দুটোও জেনে গেছে আকাশ চৌধুরী বউকে ভয় পায়। মুচকি হেসে বলে, ভয় পাবো না? দেখিস না, আমরা খেললেই চেঁচামেচি করে, গোছানো সব কিছু নাকি নষ্ট করে ফেলি। আমার কানে পোকা মরে যায়। বাবা মেয়ের কথায় ভঙ্গি সুবিধার মনে হচ্ছে না। মেয়ে দুটো মুখ চেপে হাসছে। আকাশের স্ত্রী সেটা আর চোখে খেয়াল করছে। লাইন ধরে 3 জন এসে হাজির আকাশের স্ত্রীর কাছে। কি চাই? আইসক্রিম। হবে না, প্লিজ একবার। নো প্লিজ আম্মু, প্লিজ চলো না, অনেক দিন বাইরে যাই না একসাথে। সামার ভ্যাকেশন চলে যাচ্ছে, পরশু বের হয়েছিলাম, মাঝখানে একটা দিন গেছে মাত্র। বাচ্চারা তো করে বলছে প্লিজ চলো না, আমার খুব ইচ্ছে করছে আজ এক জায়গায় যেতে। কোথায়? আগে চলো না, পরে দেখবে, আইসক্রিম খেতে খেতে যাবো সবাই। যাও রেডি হয়ে নাও। আরশি আর আভা খুশিতে লাফাচ্ছে। আকাশ ওদের নিয়ে ভিতরে যাচ্ছে। আকাশের স্ত্রী তখনও লিখছে। আকাশ ফিরে দেখে ওর স্ত্রী ওঠার নাম নেই। এই কাজল, তাড়াতাড়ি আসো না, বিকেল গড়িয়ে যাচ্ছে। এই তো আসছি, লেখাটা শেষ করি। প্রায় শেষ, 5 মিনিট প্লিজ। ওকে, তাড়াতাড়ি কিন্তু। আকাশ মেয়েদের নিয়ে ভিতরে যায়। কিন্তু কাজল কী লিখছে চলুন দেখে আসি। আমি বুঝতে পারছিলাম মারা যাচ্ছি। আমার চোখ বন্ধ হয়ে যায়, কোনো অনুভূতি নেই। তারপর মনে হয় কত যুগ, কত আলোকবর্ষ পেরিয়ে গেছে। আমি চোখ খুলে বুঝতে চেষ্টা করছি কোথায় আমি। আমি কি মারা গেছি? মৃত্যুর পর এখানেই এসেছি? ভালো করে চোখ খুলে দেখি আমার চিরচেনা একটা মুখ। আকাশ আমার হাত ধরে বসে আছে। আমি বুঝতে পারলাম আমি মারা যাইনি। এই প্রথম অনুভব করলাম বেঁচে থাকার স্বাদ। মৃত্যুর সাথে লড়াই করেছি, শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ি ইঞ্জেকশন দেওয়ার পর। তারপর কয়েক মাস কেমোথেরাপি নিয়ে বছর 1.5 পরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি।
আমি আমার আকাশ, আরশি, আভা, এই বাড়ি সংসার দুহাতে আগলে রেখেছি আমার বুকে। আকাশ আর আমি দুজন দুজনের রক্ষা কবচ। একটা মুহূর্ত তাকে ছাড়া অন্য কিছু আমার ভাবনায় নেই। মেয়ে দুটো আমাদের চোখের মণি। একদিন আমাদের মেয়েরা বড় হবে, ওদের বিয়ে দেব। আমি আর আকাশ বুড়ো হব। আকাশের চুলে পাক ধরবে, হয়তো মুখগুলোতে দাড়ি থাকবে। কেমন দেখাবে আকাশকে? আমরা দুজন বুড়ো বুড়ি মিলে বসে বসে পুরনো স্মৃতি আওড়াবো। বুড়ো আকাশ তার বুড়ো বউকে নিয়ে রোজকার মতো সকালে হাঁটতে হাঁটতে সেই শিউলি তলায় এসে দাঁড়াবে। যখন ফুলে ফুলে চেয়ে থাকবে, আকাশ কিছু ফুল কুড়িয়ে আমার আঁচলে দিবে।